নমস্কার, আমি কেশব ভট্টাচার্য, কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী এবং একটু নেতাজির উপর পড়াশোনা করি, একজন নেতাজি প্রেমী। আজ 23শে জানুয়ারি, এটা বলার অপেক্ষা রাখে না, আজ ভারতের মুক্তিদাতা, বিপ্লবের বহ্নিশিকা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এই জন্মদিন আমরা অনেক প্রোগ্রাম করি, সবাই অনেকেই করি, প্রবন্ধ লেখা হয়, বক্তৃতা দেওয়া হয়। এগুলো সবই হওয়ার পর আজকে এখন আমি ইউটিউবে আপনাদের সামনে চক্রান্ত যারা নেতাজি এই পেজে আপনাদের সামনে আসলাম। আজকে নেতাজিকে নিয়ে বলতে গেলে তো মহাভারত হয়ে যায়, ছোট ছোট ঘটনাগুলো বলবো কিছুক্ষণের জন্য, ধারাবাহিকভাবে এগুলো করব। আজকে আমি বরং নেতাজি এবং রবীন্দ্রনাথ, বাংলার দুই মনীষী, ভারতবর্ষের দুই মনীষী, এনাদের মধ্যে কি সম্পর্ক ছিল, পারস্পরিক সম্পর্ক, রবীন্দ্রনাথের দৃষ্টিতে নেতাজি কিরম ছিলেন বা নেতাজির দৃষ্টিতে রবীন্দ্রনাথ কিরম ছিলেন, এগুলো গিয়ে একটু পারস্পরিক একটু আলোচনা আপনাদের সামনে রাখতে চাই। প্রথমে বলি, দেখুন, নেতাজি এবং রবীন্দ্রনাথ সমস্ত ইতিহাস পর্যালোচনা করলে মনে হয় যে রবীন্দ্রনাথ ঠিক চিনতে পেরেছিলেন সুভাষচন্দ্র বসুকে, যে তিনি আগামী দিনের ভারতবর্ষের মুক্তিদাতা হবেন। এটা অনেকদিন আগেই চিনতে পেরেছিলেন। পরবর্তীকালে তিনি তার বিভিন্ন প্রবন্ধে সভ্যতার সংকটে তিনি এগুলো লিখেছেন, ওটা পরে বলছি। তো আগে বলে রাখি যে নেতাজির সঙ্গে রবীন্দ্রনাথের প্রথম দেখা হয়েছিল কবে? প্রথম দেখা হয়েছিল 1914 সালে, যখন নেতাজি বয়স কত, 17, মাত্র 17, ছাত্র। সেই সময় নেতাজি সুভাষচন্দ্র, তখন নেতাজি হননি, আমি নেতাজি বলেই বলছি, নেতাজি সুভাষচন্দ্র বসু তার বেশ কয়েকজন সহপাঠীদের নিয়ে রবীন্দ্রনাথের কাছে গিয়েছিলেন শান্তিনিকেতনে। তা শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করলেন। এটা হচ্ছে 1914 সাল। সেই সময় প্রথম তার দেখা। রবীন্দ্রনাথ সুভাষচন্দ্রকে তার তারুণ্য, তাকে দেখে মনে হচ্ছে তারুণ্যের প্রতীক। রবীন্দ্রনাথ মুগ্ধ হয়ে গিয়েছিলেন। উনি ভেবেছিলেন এই আগামী দিনে যৌবনের অগ্রদূত হবে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে হয়তো এই বিশাল নেতৃত্ব দেবে। রবীন্দ্রনাথ খুশি হয়েছিলেন, অত্যন্ত খুশি হয়েছিলেন। রবীন্দ্রনাথের কথাবার্তা তার মনে রেখাপাত করেছিল সুভাষচন্দ্রের মনে। রবীন্দ্রনাথ কিন্তু তখন, যেহেতু সুভাষচন্দ্র ছাত্র, তাকে বলেছিলেন তোমাদের কিন্তু পল্লী উন্নয়ন করতে হবে, পল্লীতে সংগঠন করতে হবে, গ্রামে গ্রামে সংগঠন করতে হবে, সাধারণ মানুষের সঙ্গে মিশতে হবে, এটাই তোমাদের আশু কাজ হোক। সুভাষচন্দ্র শুনেছিলেন। তখন সুভাষচন্দ্র একজন ছাত্র, একজন অত্যন্ত নাম করেছেন বিভিন্ন জায়গায়। যদিও প্রথম সাক্ষাতে রবীন্দ্রনাথের পল্লী সংগঠন করার ব্যাপারে সুভাষচন্দ্র সেরকম মারাত্মক তার মনে রেখাপাত করেনি, কিন্তু বেশ কিছুদিন পর সুভাষচন্দ্র যখন পরিণত হলেন, বয়সও অনেক বাড়ল, অনেক দিন পর, অনেক বছর পর সুভাষচন্দ্র বললেন, আমরা কয়েকজন ছাত্র কবিগুরুর নিকটে যাই, তাহার নিকট হইতে কিছু উপদেশ লইতে। তিনি আমাদের পল্লী সংগঠনের কথা বলেন। তখন বুঝিতে পারি নাই, পরে যত দিন যাইতে লাগিল ততই বুঝিতে পারিলাম যে তাহার মূল্য কতখানি। এই হচ্ছে রবীন্দ্রনাথের সঙ্গে সুভাষচন্দ্রের সম্পর্কের প্রথম দিক। দ্বিতীয় সাক্ষাৎকারটা আরো গুরুত্বপূর্ণ। ওটা হয়েছে 1921 সালে, যখন সুভাষচন্দ্র ইংল্যান্ড থেকে ফিরে আসছেন ভারতগামী জাহাজে। দেখা হলো, ওই জাহাজটা বোম্বেতে নেমেছে। ওই একই জাহাজে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সুভাষচন্দ্রের অনেকক্ষণ আলোচনা হয়, কারণ ততদিনে সুভাষচন্দ্রের পরিচিতি ব্যাপক হয়েছিল। রবীন্দ্রনাথ তার নাম শুনেছিলেন। জাহাজের ডেকে বসে সুভাষচন্দ্রের সঙ্গে রবীন্দ্রনাথের কথা হলো, অনেক কিছু কথা হলো। অসহযোগ আন্দোলন নিয়ে কথা হলো। 1921 সাল। রবীন্দ্রনাথকে তিনি জিজ্ঞেস করেছিলেন কি করা যায়, অসহযোগ আন্দোলনের মাধ্যমে কি স্বাধীনতা আসতে পারে? রবীন্দ্রনাথ তখন তাকে বললেন যে তোমার সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তুমি গান্ধীজির কাছে যাও। রবীন্দ্রনাথ তাকে উপদেশ দিলেন, গান্ধীর কাছে গিয়ে সরাসরি জেনে নাও। তোমার মনে যদি কোনো দ্বন্দ্ব থাকে, তোমার কনফিউশন থাকে, তোমার যদি দ্বিধা থাকে যে এইভাবে স্বাধীনতা অর্জন করা যাবে না, অবশ্যই তুমি গান্ধীজির কাছে গিয়ে জানতে চাইবে। এবং আপনারা সবাই জানেন, দর্শকরা সবাই জানেন, নেতাজি প্রেমীরা সবাই জানেন যে সুভাষচন্দ্রের সঙ্গে গান্ধীর সাক্ষাৎ সে 1921 সালেই হয়েছিল। গান্ধীজিকে তিনি সরাসরি 2-3টে কথা জিজ্ঞেস করেছিলেন। গান্ধীজিকে বলেছিলেন, আপনি আমাদের বলুন তো, এই আপনি বলেছেন 1 বছরের মধ্যে অসহযোগ আন্দোলন করলে স্বরাজ অর্জন করবেন, অর্থাৎ স্বাধীনতা অর্জন করবেন,
এটা কি সম্ভব? শুধুমাত্র অসহযোগ আন্দোলন করলাম, অহিংস অসহযোগ আন্দোলন, এমনি নয়, অহিংস অসহযোগ আন্দোলন, নন ভায়োলেন্ট সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট। তো এটা কি সম্ভব? ইংরেজের মিলিটারি আছে, ইংরেজের সেনাবাহিনী আছে, ইংরেজের পুলিশ আছে, ইংরেজের প্রশাসন আছে, আমরা তার দাসত্ব করছি, আমরা দাস হয়ে আছি, সেখানে শুধুমাত্র অসহযোগ আন্দোলন করলাম, কিছুদিন মিছিল করলাম, মিটিং করলাম, সবকিছু করলাম, আমরা স্বাধীনতা পেতে পারি? আর দ্বিতীয়ত গান্ধীজি বলেছিলেন আমরা তো ট্যাক্সও বয়কট করবো, ট্যাক্স দেবো না। বলে ঠিক আছে, ট্যাক্স দেবেন না, যদি ট্যাক্সও না দেন তাহলে একটা পরিকল্পনা করুন, যে স্পষ্ট একটা গাইডলাইন দিন তো, একটা যে এইভাবে স্বাধীনতা আসবে। ধরুন আমরা 1 বছর ধরে অসহযোগ আন্দোলন করলাম, বলেছেন 1 বছর পর স্বাধীনতা আসবে, আমি ধরে নিলাম 1 বছর ধরেই আমি অসহযোগ আন্দোলন করলাম, আমরা করলাম, ট্যাক্সও বয়কট করলাম, অনেক কিছু করলাম, তাতে স্বাধীনতা আসবে কি করে? আমি মিলিটারিতে হারাবো কি করে? মিলিটারি যাবে কেন অহিংস অসহযোগ আন্দোলনে? একটি রক্তপাত হচ্ছে না, তারা ভারতবর্ষ শোষণ করছে, কোটি কোটি হাজার লক্ষ কোটি টাকা তারা এখান থেকে লুটে নিয়ে যাচ্ছে, তারা শুধু কয়েকটা মিছিল দেখে শান্ত হয়ে যাবে? ওদের আঘাত করতে হবে না? গান্ধীজি বোঝাতে পারলেন না। গান্ধীজি বলেন তুমি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কাছে যাও। যা বেরোনোর সময় সুভাষচন্দ্র বললেন আই এম নট স্যাটিসফাইড উইথ ইউর অ্যান্সার, আমি আপনার যে উত্তর দিয়েছেন আমাকে সেটাতে আমি সন্তুষ্ট নয়। ভাবতে পারেন সুভাষচন্দ্র তখন বয়স 24, একটা ইয়ং ছেলে, আর গান্ধীজি বয়স তখন অনেক অনেক, সারা ভারতবর্ষে তার পরিচিত হয়ে গেছে, পরিচিত ইংরেজরাই করেছেন, কাগজে কাগজে বের করে তাকে একটু সেন্ট দেখিয়েছেন, যদিও এটা ঠিক নয়, সেন্ট মোটেই তিনি নন, পরে বলবো। আপনারা কি ভাবতে পারেন সুভাষচন্দ্র সেই 24 বছর বয়সে গান্ধীজি কিভাবে স্ট্রেট ফরওয়ার্ড এই কথাগুলো বলে আসছেন? এই হচ্ছে সুভাষচন্দ্র। রবীন্দ্রনাথের অ্যাডভাইস তিনি সেখানে গিয়েছিলেন, কিন্তু গান্ধীজির কথায় তিনি সন্তুষ্ট হতে পারেননি। পরে তিনি দেশবন্ধুর কাছে যান, চিত্তরঞ্জন দাস তার রাজনৈতিক গুরু, তার রাজনৈতিক গুরু চিত্তরঞ্জন দাস, শিক্ষা গুরু বেণীমাধব দাস, এই তো আছে, এগুলো সব আছে। তার আধ্যাত্মিক গুরু স্বামী বিবেকানন্দ, এই মাস্টার জানুয়ারি মাসে 12 তারিখ স্বামী বিবেকানন্দের জন্মদিন, তা নিয়ে পরে আপনাদের সঙ্গে লেখাপাত করব। তা এই হচ্ছে রবীন্দ্রনাথের সঙ্গে তার প্রারম্ভিক পরিচয়। একবার দুবার তিনি দেখা করলেন, দুবার দেখা হয়েছিল। এরপরে আমি আপনাদের সামনে কয়েকটি ছোট্ট ঘটনা বলবো, যাতে সুভাষচন্দ্রের রাজনৈতিক কর্মকাণ্ড ছাত্র বয়সে, কম বয়সে কিভাবে ব্যপ্ত হয়েছিল, চারদিকে ছড়িয়ে পড়েছিল। ছোট্ট দুটো ঘটনা বলি সুভাষচন্দ্রের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে। 1930 সালে চট্টগ্রামে স্বদেশী বিপ্লবীদের, যারা বিপ্লবীরা আছেন, তারা গুলি করে হত্যা করেছিল চট্টগ্রামের পুলিশের ইন্সপেক্টর, বিশ্বাসঘাতক, অত্যাচারী, নৃশংস আসাদুল্লাহ খানকে। আসাদুল্লাহ খান বন্দীদের সঙ্গে কথাবার্তা বলতো, বন্দীদের সঙ্গে কথাবার্তা বলতো, অনেক ভুলিয়ে ভালিয়ে নানা রকম ভাবে তাতে খবর নেওয়ার চেষ্টা করতো, অত্যাচার করতো। এর নৃশংসতা কোনো তুলনা নেই, একটা কষাই। সেই আসাদুল্লাহ খানকে বিপ্লবীরা টার্গেট করলো এবং বিপ্লবীরা তাকে মেরে ফেললো গুলি করে। ভাবা যায় না, এটাকেও সেদিন কিন্তু সাম্প্রদায়িক, এটার জন্য সাম্প্রদায়িক দাঙ্গাও হয়েছিল। যে যিনি মারা গেছেন পুলিশ, সে অত্যাচারী, সে অত্যাচার করছে, সবাইকে মারছে, বিপ্লবীদের ধরে ধরে গুলি করছে। এর মতো অত্যাচার হয় না। বিপ্লবীরা বসে ঠিক করেছিল তাকে হত্যা করা হবে, হত্যা করা হয়েছিল, কিন্তু হিন্দু মুসলমান একটা সম্পর্ক কথা চলে আসলো, উনি মুসলমান, সেই জন্য হিন্দু বিপ্লবীরা অনেক মুসলমানও ছিল, বিপ্লবী তাকে মেরেছেন, এই নিয়ে সংঘর্ষ হয়ে গেল। তবে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা আরম্ভ হয়ে গেল। সুভাষচন্দ্র খুব বিচলিত হয়ে গেলেন, এই জিনিস তো তিনি চাননি। তিনি তো চেয়েছেন সারা ভারতবর্ষ মুক্তি পাক ইংরেজদের অত্যাচারের কাছ থেকে। সেখানে ইংরেজদের যারা দালালি করছে এই সব পুলিশরা, আসাদুল্লাহ খান যেমন মুসলমান আছেন, হিন্দুরাও আছেন, প্রচুর হিন্দু আছেন, প্রচুর মুসলমান আছেন, প্রশাসনে আছেন, পুলিশে আছেন, তা অত্যাচারিত বহু পুলিশ অফিসার আছেন। একজন দুজনকে টার্গেট করতেই হবে। ব্রিটিশে ভিত কাঁপানোর জন্য দরকার কয়েকজনকে মারা, অনেককে মারা, নাহলে হবে কি করে? ব্রিটিশ ভয় পাবে না, অহিংস অসহযোগ আন্দোলন করলাম, ব্রিটিশ চলে যাবে? কোনোদিন যায়? কোনো দেশে গেছে? কোথাও হয়? তা আসাদুল্লাহ খানকে মারার পর, আসাদুল্লাহ খানকে মারবার পর দেখা গেল দাঙ্গা। খুব কৌশলে ব্রিটিশরা এটা করে দিল, খুব কৌশলে। আর কংগ্রেসের মধ্যে ঝগড়া আরম্ভ হলো, আসাদুল্লাহ ঠিক করেছে কি ভুল করেছে, না আসাদুল্লাহকে মেরে বিপ্লবীরা কি ঠিক করেছে কি ভুল করেছে, অনেক কিছু হয়েছিল। তো সুভাষচন্দ্র সেই সময় অত্যন্ত বিচলিত হলেন। তিনি যতীন্দ্রনাথ সেনগুপ্তকে নিয়ে এই দুজন গিয়ে রবীন্দ্রনাথের কাছে গেলেন, ছুটে গেলেন। রবীন্দ্রনাথের সঙ্গে সম্পর্ক দেখানোর জন্য এই ঘটনাটা বললাম। রবীন্দ্রনাথকে ছুটে গিয়ে তিনি বললেন, তারা দুজনে বললেন, মূলত সুভাষচন্দ্র বললেন
যে এই দাঙ্গা, এই যে সাম্প্রদায়িক সংঘর্ষ হচ্ছে, এটাকে এক্ষুনি বন্ধ করতে হবে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম নষ্ট হয়ে যাবে যদি এই ধরনের দাঙ্গা কেউ করায়। ব্রিটিশ তো সবসময় ডিভাইড অ্যান্ড রুল করেন, এই পলিসি করেন, তার দালালরা ভারতবর্ষে রয়েছে, কংগ্রেসে কিছু লোক আছে, তো অনেকেই আছে, অনেক পার্টির আছে, তো এটাকে বন্ধ করতে হবে। তো রবীন্দ্রনাথ সেই আবেদনে সাড়া দিলেন। রবীন্দ্রনাথ বললেন, আমাদের মধ্যেই যখন বিদ্বেষের আগুন জ্বালাইয়া তুলিতে ও আমাদের জাতীয় ইতিহাসকে চিরদিনের মতো কলঙ্কিত করিতে দেখি, তখন লজ্জায় সংকোচে আমরা নির্বাক হয়ে পড়ি। আমরা ভারতীয়, হিন্দু মুসলমান একই মাতৃকার সন্তান, চিরকাল পাশাপাশি বাস করিয়া এক সম্মিলিত রাজতন্ত্র গড়িয়া তুলিব। জয় পরাজয় অংশ সমভাবে আমরা বাটিয়া রইব। এই হচ্ছে রবীন্দ্রনাথের বক্তব্য। সুতরাং সাম্প্রদায়িক সংঘর্ষ যেন না হয় কোনোদিন, সাম্প্রদায়িক দাঙ্গা যে ভারতের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে পরিপন্থী কাজ, সেটা সুভাষচন্দ্র বুঝেছিলেন বলে রবীন্দ্রনাথের কাছে গিয়েছিলেন, এবং রবীন্দ্রনাথ সুভাষচন্দ্রের আহ্বানে কিন্তু তিনি এই বক্তব্যটা তিনি জনসমাজের কাছে রেখেছিলেন, এবং তার ফল হয়েছিল ভালো। দ্বিতীয় ঘটনাটি হলো 1931 সালের 16ই সেপ্টেম্বর। তারিখটা আবার বলছি, 1931 সালে 16ই সেপ্টেম্বর একটা আমাদের ভারতবর্ষের ইতিহাসে একটা মর্মান্তিক দিন। কিন্তু তারা দুজন শহীদের মৃত্যুবরণ করেছে, দুজন রাজবন্দী। একজন হচ্ছে তারকেশ্বর সেনগুপ্ত, একজন সন্তোষ মিত্র। হিজলি বন্দি শিবিরে ইংরেজের পোষা কুকুর সেই কারারক্ষীরা, ভারতীয় কারারক্ষী, তারাই গুলি করে মারলেন বিনা কারণে রাজবন্দীদের। এটা হয় না, এরকম অত্যাচার ব্রিটিশ সবসময় করে। তো তার বিরুদ্ধে সুভাষচন্দ্র গর্জে উঠলেন সঙ্গে সঙ্গে। 1931 সাল, সুভাষচন্দ্র বয়স তখন 34। সঙ্গে সঙ্গে তারপর দিন কি দুরন্ত তার অভিযান, সে হিজলি বন্দি শিবিরে ঢুকে পড়লেন। চারদিকে তখন পুলিশ ছিল ঘেরাটোপে, পুলিশ সাজিয়ে রেখেছিল একেবারে বন্দি শিবিরকে ঘেরাটোপ দিয়ে। তার মধ্যে সেই ব্যারিকেড ভেঙে সুভাষচন্দ্র ভেতরে ঢুকলেন, দুর্দম সাহস, ভেতরে ঢুকে রাজবন্দীদের সঙ্গে দেখা করলেন, এবং তার জন্য তাকে লাঠিও খেতে হয়েছিল। তিনি চলে আসলেন পরের দিনই তিনি এসে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করলেন। একদিন দুদিন পর দেখা করলেন, রবীন্দ্রনাথকে বললেন যে এই বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। রবীন্দ্রনাথ তার প্রতিবাদ করেছিলেন, গর্জে উঠেছিলেন। আর সুভাষচন্দ্র কি বললেন সেটা একটু জেনে নিন। সুভাষচন্দ্র সেদিন প্রতিবাদ করে যেটা বললেন সেটা অত্যন্ত একটা কড়া স্টেটমেন্ট, কড়া বিবৃতি, যেটা বুকের কলজে জোর থাকলে এরকম স্টেটমেন্টটা দেওয়া যায়। কারণ ইংরেজের অত্যাচার তখন চলছে চরমে। এই অবস্থায় কংগ্রেসীরা বা অন্যরা সেরকম করে সিদ্ধান্ত নিতে পারেননি। কিন্তু সুভাষচন্দ্র কি বললেন সেটা একটু পড়ে শোনাচ্ছি। সুভাষচন্দ্র বললেন, জেলের মধ্যে আমাদের বন্ধুদের বিড়াল কুকুরের মতো গুলি করে মারবে, আর আমরা তখন ঝগড়াঝাটি করব? আর সমস্ত বিভেদ ভুলে আমাদের মিলে যেতে হবে, শত্রুর বিরুদ্ধে এক হয়ে দাঁড়াতে হবে। এটাই ছিল সুভাষচন্দ্রের বিবৃতি। আগেই বলেছি কংগ্রেসের মধ্যে ঝগড়াঝাটি চলছে, কি করবে না করবে, কি করলে ব্রিটিশ যদি এবার রাগ করে, ফলে কংগ্রেসের মধ্যে এটা ছিল। কিন্তু সুভাষচন্দ্র দৃঢ় চিত্ত নিয়ে তিনি এই কথাগুলো বললেন। আগেই বলেছি রবীন্দ্রনাথ তো হিজলি বন্দি শিবির হত্যার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। সেদিন যখন সমাজে যখন তথাকথিত সুশীল সমাজ বা বুদ্ধিজীবী বলে যারা নিজেদের দাবি করে, আজকেও সেই একই জিনিস দেখছি, অধিকাংশ সেদিন চুপ ছিলেন। এটাই হচ্ছে সুভাষচন্দ্র এবং রবীন্দ্রনাথের পরিচয়। আমি আমার আজকের এপিসোডটা শেষ করব একটা কথা বলে, সুভাষচন্দ্র সম্বন্ধে রবীন্দ্রনাথ কি ভবিষ্যৎবাণী করেছে। রবীন্দ্রনাথ একজন ভবিষ্যৎ দ্রষ্টা, একজন কবি, বিশ্বকবি। নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে। 1919 সালে তিনি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন। আমি রবীন্দ্রনাথ যেটা বলেছেন সেই সুভাষচন্দ্রের সম্বন্ধে ভবিষ্যৎ দ্রষ্টা, তিনি কি বলেছেন আমি শুধু দুটো লাইন পড়ে শোনাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর সভ্যতার সংকট এই প্রবন্ধে কি বলেছেন সুভাষচন্দ্রকে উল্লেখ করে, সুভাষচন্দ্রের সম্বন্ধেই বলেছিলেন, ভাগ্যচক্রের পরিবর্তনের দ্বারা একদিন ইংরেজকে এই ভারত সাম্রাজ্য ত্যাগ করে যেতে হবে, কিন্তু কোন ভারতবর্ষকে সে পেছনে ত্যাগ করে যাবে? এটা ছিল রবীন্দ্রনাথের বক্তব্য। তিনি বুঝতে পেরেছিলেন যে সুভাষচন্দ্র আগামী দিনে আমাদের ভাগ্য নিয়ন্ত্রক। সেই জন্য তিনি বলেছেন, আজ আশা করে আছি পরিত্রাণকর্তার জন্মদিন আসছে, আমাদের এই দারিদ্র লাঞ্ছিত কুটিরের মধ্যে অপেক্ষা করে থাকবো সভ্যতার দৈববাণী
সে নিয়ে আসবে মানুষের মধ্যে মানুষের চরম আশ্বাসের কথা, মানুষকে এসে শোনাবে। এই পূর্ব দিগন্ত থেকেই তা হবে। আর কবিগুরুর কটি লাইন দিয়ে আমি আজকের এপিসোডটা শেষ করছি। ওই মহামানব আসে, দিগে দিগে রোমাঞ্চ লাগে, মর্ত ধুলির ঘাসে ঘাসে, সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয় ডঙ্ক, এলো মহা জন্মের লগ্ন, আজই অমরাত্রির দুর্গ তোরণ যত, ধূলিতলে হয়ে গেল ভগ্ন, উদয় শিখরে জাগে মাভুই রব, নবজীবনের আশ্বাসে, জয় 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 রে মানব অভ্যুদয়, মন্দ্রী উঠিল মহাকাশে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভবিষ্যৎ দ্রষ্টা কবি, তিনি সুভাষচন্দ্রকে ভেবেই কিন্তু এই কথাগুলো বলেছিলেন। আজকে এই পর্যন্ত আমরা আজ বক্তব্য রাখলাম। আপনারা সবাই ভালো থাকবেন। পরের এপিসোডে আরো আমি রবীন্দ্রনাথের সঙ্গে সুভাষচন্দ্রের সম্পর্ক এবং রবীন্দ্রনাথ সুভাষচন্দ্রের বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছিল, গান্ধীজি জওহরলাল থেকে আরম্ভ করে কংগ্রেসের তৎকালীন ব্রিটিশ পোষা নেতাদের দ্বারা, তার বিরুদ্ধে তিনি বক্তব্য রেখেছিলেন। সুভাষচন্দ্রকে তিনি দেশনায়ক উপাধি দিয়েছিলেন, সেটা পরের এপিসোডে বলবো। আপনারা সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, নেতাজি জিন্দাবাদ।